2023 সালে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষার্থী সকলকে আজকের এই ভিডিওতে জানাই সুস্বাগতম। মূলত 2023 সালে পরিবেশ বিজ্ঞানের যে সিলেবাস, সেই সিলেবাস ভিত্তিক আলোচনার এটি হলো পঞ্চম পর্ব। এর পূর্বে আমরা সিলেবাসের প্রতিটি টপিক ধরে কন্টেন্ট পার্টের একের পর এক 4টি পর্ব আলোচনা করেছি। আজকের এই পঞ্চম পর্বে আমরা মূলত আলোচনা করব বায়ুমণ্ডল, ভূমি এবং জল এই বিষয়টি নিয়ে। যারা পূর্ববর্তী আলোচনাগুলো দেখনি তারা অবশ্যই পূর্ববর্তী আলোচনাগুলো দেখে নেবে। তাছাড়া এখানে যে বিষয়গুলো মূলত তথ্যকেন্দ্রিক যে আলোচনা রয়েছে, সেই আলোচনার পিডিএফ যদি কেউ সংগ্রহ করতে চাও তাহলে অনস্ক্রিনে দেওয়া মোবাইল নম্বর অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নম্বর বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। বায়ুমণ্ডল নিয়ে আমরা পূর্বেও আলোচনা করেছি। 2022 সালের বেশ কিছু ভিডিও রয়েছে, চাইলে সেই সমস্ত ভিডিওগুলোও দেখে নিতে পারো। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে রেখেছে তাকেই মূলত আমরা বায়ুমণ্ডল হিসাবে চিনি বা জানি। বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা 10,000 কিমি, ভূমি থেকে বা ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে। বায়ুমণ্ডল না থাকলে প্রাণী জগৎ ও উদ্ভিদ জগৎ সৃষ্টি হতো না। বায়ুমণ্ডল এবং তার প্রক্রিয়া নিয়ে চর্চা করাকে বায়ুমণ্ডলীয় বিজ্ঞান বা এইরোলজি বলে। বায়ুমণ্ডলীয় বিজ্ঞান শাস্ত্রের পথিকৃৎ হলেন লিওন টি শারিয়েক, ডি বট ও রিচার্ড অ্যাসম্যান। বায়ুমণ্ডলের ওজন 5 × 10⁸ কেজি অর্থাৎ 9,46,000 কোটি টন। শুষ্ক বায়ু 5,600,000 কোটি টন। ওজন বায়ু 3,300,000 কোটি টন। জলীয় বাষ্প 1,146,000 কোটি টন। এবারে প্রাকৃতিক পরিবেশের যে উপাদান, সেই উপাদানকে এখানে বিভাজন করে দেখানো হয়েছে। মূলত অজৈব বা ভৌত উপাদান, জৈব বা সপ্রাণ উপাদান, শক্তি উপাদান। এই অজৈব উপাদানকে আবার 3টি ভাগে ভাগ করতে পারি। কঠিন যেমন শিলামণ্ডল, তরল যেমন বায়ুমণ্ডল, গ্যাসীয় যেমন বায়ু। মূলত প্রাকৃতিক পরিবেশের এই যে উপাদান, এই জৈব বা ভৌত উপাদান, অজৈব বা সপ্রাণ উপাদান, অজৈব বা ভৌত উপাদান এবং জৈব বা সপ্রাণ উপাদান, এই যে বিষয়টি, এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা পূর্বে আলোচনা করেছি। শিলামণ্ডল নিয়েও পূর্বে আলোচনা করেছি। তরল অর্থাৎ বায়ুমণ্ডল নিয়েও আলোচনা হয়েছে। গ্যাসীয় বায়ুমণ্ডল নিয়ে আমরা মূলত এই পর্বে আলোচনা করব। বায়ুমণ্ডলের মধ্যে গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা ইত্যাদি রয়েছে। গ্যাস হিসাবে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, নিয়ন, হিলিয়াম ইত্যাদি রয়েছে। জলীয় বাষ্প হিসাবে মেঘ, বৃষ্টি, তুষার, কুয়াশা ইত্যাদি। ধূলিকণা হিসাবে আমরা ধুলো, ছাই ইত্যাদিকে পাই। বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাসীয় উপাদান, এই উপাদান নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, এখানে বাতাসে কোনটি কত পরিমাণে থাকে সে একটা লিস্ট আকারে এখানে দেওয়া রয়েছে। এইটা আমি আর বিস্তারিত এখানে বলবো না, কিংবা পূর্ববর্তী ভিডিওতেই এই বিষয়টি নিয়ে আলোচনা করা রয়েছে। গ্যাসের গুরুত্ব: নাইট্রোজেন একটি নিষ্ক্রিয় গ্যাস, প্রাণী জগৎ সরাসরি গ্রহণ করে না, উদ্ভিদ গ্রহণ করে মাটির উর্বরতা বৃদ্ধি করে। অর্থাৎ প্রাণী জগৎ নাইট্রোজেনকে সরাসরি গ্রহণ করতে পারে না, তাকে উদ্ভিদ প্রথমে গ্রহণ করে। অক্সিজেন সবচেয়ে গুরুত্ব বেশি। অক্সিজেনের আগুন জ্বালাতে সাহায্য করে, প্রশ্বাসে সাহায্য করে প্রাণী জগৎকে। অক্সিডেশন পদ্ধতি রাসায়নিক আবহবিকার সৃষ্টি করে বা অক্সিডেশন পদ্ধতিতে রাসায়নিক আবহবিকার ঘটে। ওজোন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকারক রশ্মিকে শোষণ করে প্রাণী জগৎকে রক্ষা করে। জলীয় বাষ্প ঊর্ধ্বাকাশে জলীয় বাষ্পের ঘনীভবনের সৃষ্ট লিনতাপ আবহাওয়ার পরিবর্তন ঘটায়, উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। ধূলিকণা অ্যারোসল, অতি সূক্ষ্ম বালিকণা কারখানার ছাই, ভস্ম ইত্যাদি বাতাসে ভেসে বেড়ায়, এদেরকে একসঙ্গে অ্যারোসল বলে। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর: বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন অনুসারে স্তর, উষ্ণতা অনুসারে স্তর। রাসায়নিক গঠন অনুসারে যে স্তর, ইউএস এর জাতীয় বিমান ও মহাকাশ সংস্থা নাসার সমীক্ষা অনুযায়ী এই রাসায়নিক গঠন অনুযায়ী দুভাগে ভাগ করা যায়। একটি হলো হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, অন্যটি হলো হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। হোমোস্ফিয়ার বা সমমণ্ডলে যে বিষয়টি রয়েছে, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে 90 কিমি এর বিস্তার,
এবং বিভিন্ন গ্যাসের অনুপাত প্রায় সমান হয়, কিন্তু হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডলে বিষম শব্দটা থেকেই বোঝা যাচ্ছে, অর্থাৎ সমান হবে না। এই স্তরকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন হাইড্রোজেন স্তর, হিলিয়াম স্তর, অক্সিজেন স্তর, নাইট্রোজেন স্তর। হাইড্রোজেন স্তর 10,000 থেকে 3,500 কিমি, হিলিয়াম স্তর 3,500 থেকে 1,000 কিমি, অক্সিজেন স্তর 1,000 থেকে 200 কিমি, নাইট্রোজেন স্তর 200 থেকে 90 কিমি। এবং উষ্ণতা অনুসারে আবার বায়ুমণ্ডলকে বেশ কয়েকটি ভাগে ভাগ করতে পারি, যেমন ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ারের অপর নাম কি? ক্ষুব্ধমণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম কি? শান্তমণ্ডল। মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। এবং এই প্রত্যেকটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা রয়েছে। ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে 16 থেকে 18 কিমি, মেরু অঞ্চলে 8 থেকে 9 কিমি। এই স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি, কুয়াশা, শিশির ইত্যাদি দেখা যায়। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে। প্রতি 1000 মিটারে 6.4 থেকে 6.5 সেন্টিগ্রেড তাপমাত্রা কমে। প্রতি 1000 ফুট উচ্চতায় 3.6 ফারেনহাইট উষ্ণতা কমে। এই তথ্যগুলোই কিন্তু প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। ল্যাপস রেট কি? সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাসের অনুপাতকে ল্যাপস রেট বলে। অ্যালবেডো, অ্যালবেডো হলো সূর্য থেকে আসা সৌরশক্তির 34% আলোক বিচ্ছুরিত ও প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, একে অ্যালবেডো বলে। এবারে আমরা এখানে বৈপরীত্য উত্তাপ তার একটি চিত্র এখানে দেখিয়েছি। প্রতিবাদ ঢালে মূলত বৃষ্টি হয়, অনুপাত ঢালে বৃষ্টি হয় না। এই অনুপাত ঢালকে আবার বৃষ্টির ছায় অঞ্চল হিসাবেও চিহ্নিত করা হয়। নিম্নমুখী শীতল বায়ুকে আমরা ক্যাটাবেটিক বায়ু এবং ঊর্ধ্বমুখী উষ্ণ বায়ুকে আমরা অ্যানাবেটিক বায়ু বলি। ট্রোপোপজ, ট্রোপোপজ একটি গ্রিক শব্দ। এর অর্থ যেখানে বাতাসের আলোড়ন স্তব্ধ। ট্রোপোপজ, ট্রোপোস্ফিয়ার, ট্রোপোপজ, স্ট্র্যাটোস্ফিয়ার, এই যে শব্দগুলো, এই শব্দগুলো সম্পর্কে কিন্তু আমাদের জেনে রাখতে হবে। শান্তমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার ট্রোপোপজের উপর থেকে 50 কিমি পর্যন্ত বিস্তৃত। এর বিশেষত্ব কি? ঝড় বৃষ্টি দেখা যায় না, জেট প্লান চলে। এই স্তর দিয়ে 20 থেকে 35 কিমি উচ্চতায় ওজোন স্তরের ঘনত্ব বেশি। ওজোন স্তরের ইংরেজি নাম হলো ওজোন হোল। এই স্তরে ওজোন গ্যাসের স্তর বেশি থাকে, অতি বেগুনি রশ্মিকে বাধা দেয়। স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোপজ, মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার ট্রোপোপজের উপর থেকে 80 থেকে 85 কিমি পর্যন্ত বিস্তৃত। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে। মেসোস্ফিয়ারের সর্বোচ্চ সীমায় তাপমাত্রা 90 ডিগ্রি সেন্টিগ্রেড। মেসোস্ফিয়ার, মেঘ মেসোস্ফিয়ারের উপরের স্তরে অতি ক্ষুদ্র বরফ কণা 1 মাইক্রোকন মেঘের মতো দেখা যায়, একে নকটিলুসেন্ট মেঘও বলে। মেসোপজ মেসোস্ফিয়ারের উপরের স্তর। থার্মোস্ফিয়ার গ্রিক শব্দ থার্মস অর্থাৎ তাপ, আর মেসোপজ এর উপরে 500 কিমি পর্যন্ত বিস্তৃত। তাপমাত্রা দ্রুত হারে বাড়ে, বায়ু অত্যন্ত হালকা। এর অপর নাম আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ার বেতার তরঙ্গ এই স্তরে বাধাপ্রাপ্ত হয়। মেরু জ্যোতি এখানে দেখা যায়। সুমেরু, কুমেরু অঞ্চলে আলোক বিচ্ছুরণ ঘটে। কুমেরু প্রভার অপর নাম হলো আরোরা বোরিয়ালিস। কুমেরু প্রভা আরোরা অস্ট্রালিস। এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারের উপরে 750 কিমি পর্যন্ত এর বিস্তার। তাপমাত্রা বৃদ্ধি পায়, হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাস এখানে বেশি। ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার থেকে বায়ুমণ্ডলের কোষ সীমা পর্যন্ত বিস্তৃত। এই স্তরে বায়ুমণ্ডলকে বেষ্টন করে প্রোটন ও ইলেকট্রনের চৌম্বকীয় ক্ষেত্র সৃষ্টি হয়। এই স্তর সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। এরোপজ, বায়ুমণ্ডলের ঊর্ধ্ব সীমা, যার উপরে এরোপ্লেন উড়তে পারে না। 50 থেকে 60 কিমি উচ্চতায় এরোপজ অবস্থিত। এবারে আলোচনা করব ল্যান্ড বা ভূমি নিয়ে। জমিকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। অতি স্থায়ী জমি বা ভূপ্রকৃতি ভূতাত্ত্বিক গঠন, আর মধ্যম মানের স্থায়ী জমি, রাস্তাঘাট,
খাল এবং অপেক্ষাকৃত অস্থিতিশীল জমি, উদ্ভিজ আবরণ, জীববৈচিত্র্য ইত্যাদি থাকে। ল্যান্ড হিউজ মানে এখানে আমরা বেশ কিছু শব্দের সঙ্গে পরিচয় করব। ল্যান্ড হিউজ জমির কার্যকারিতার উপর ভিত্তি করে বিক্ষিপ্তভাবে বা সামগ্রিকভাবে জমির যে ব্যবহারিক চরিত্র গড়ে ওঠে, মানুষ গড়ে তোলে, তাকে জমির ব্যবহার বা ল্যান্ড ইউজ বলে। যেমন কৃষি জমি, পশুচারণ, এই সবগুলোই মানুষের সৃষ্টি। ল্যান্ড কভার ভূমির ভৌত বৈশিষ্ট্য হল ল্যান্ড কভার, যেমন বনভূমি, নদী, হ্রদ, সমুদ্র ল্যান্ডের নিজস্ব বৈশিষ্ট্য। ল্যান্ড ক্যাপেবিলিটি জমির সক্ষমতা, উৎপাদন শক্তি, জমির উর্বরতা, জমির ধারণ ক্ষমতা, জমির ব্যবহারযোগ্যতা। আর জমির ব্যবহারিক পরিবর্তনের কারণগুলি কি কি? জমির প্রাকৃতিক ব্যবহার, আর্থ সামাজিক প্রশাসনিক কারণ। জমির প্রাকৃতিক কারণের মধ্যে, পরিবর্তনজনিত কারণের মধ্যে যে ব্যাপারগুলো রয়েছে, বন্যা, ধস, ভূমিক্ষয়, জলবায়ু ইত্যাদি প্রাকৃতিক কারণে জমির উর্বরতা শক্তি কিংবা জমির গুণাগুণের পরিবর্তন ঘটে। আর্থসামাজিক কারণেও কিন্তু জমির এইরূপ পরিবর্তন ঘটে, যেমন শিল্পায়ন, নগরায়ন, রাস্তাঘাট, রেলপথ, বিমানবন্দর, নৌকা বন্দর, এই সমস্ত আর্থসামাজিক কারণেও কিন্তু জমি তার উর্বরতা হারায়। প্রশাসনিক কারণ, প্রশাসনের পক্ষ থেকে জারি করা নিয়ম, যেমন নন্দীগ্রামে কৃষি জমি অধিগ্রহণ। পৃথিবীতে মোট জমির পরিমাণ 1304.2 কোটি হেক্টর। এর মধ্যে কৃষি জমি 13%, পশুচারণ ভূমি 27%, বনভূমি 27%, অন্যান্য অর্থাৎ রাস্তা জনবসতি 3.4%। এবারে আলোচনা করব ওয়াটার বা জল নিয়ে। 2 অণু হাইড্রোজেন, 1 অণু অক্সিজেন নিয়েই মূলত জল তৈরি। পৃথিবীর দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি। জল মিষ্টি বা নোনা হয় জলে দ্রবীভূত লবণের মাত্রা অনুসারে। জল চক্র, বাষ্পীভবন, ঘনীভবন, বৃষ্টি বা অধঃক্ষেপণ। জলের এই যে সার্কেল বা জল বাষ্পীভবন, তারপর ঘনীভবন, মেঘ, তুষার রূপে সঞ্চয় এবং পরবর্তীতে স্থলভাগে অধঃক্ষেপণ। এই যে বিষয়টি, এই বিষয়টি একটি চিত্রের মাধ্যমে আমি দেখালাম। এই চিত্র থেকেই সমগ্র বিষয়টি বোঝা যায়। হ্রদ বা সমুদ্র থেকে যে জল বাষ্পীভূত হচ্ছে, সেই জলের অধঃক্ষেপণ হচ্ছে, ঘনীভূত হওয়ার পরে তা অধঃক্ষিপ্ত হচ্ছে। মেঘ হচ্ছে তুষার রূপে সঞ্চিত হচ্ছে, স্থলভাগে তা আবার নেমে আসছে। এই বিষয়টি সম্পূর্ণ চক্রাকারে হয়। জল চক্রের 5টি ধাপ, এই 5টি ধাপ চিত্রে দেখালাম। এবারে এই জলের যে 3টি রূপ হলো জল, বরফ ও জলীয় বাষ্প। জল একটি বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, পশম তরল পদার্থ। জলের পিএইচ এর মান 7। পৃথিবীর 70.8% জলভাগ, অর্থাৎ 71.4%। জলের বন্টন: বিশ্ব সমুদ্রে ভৌম জল, নদী বা হ্রদের জল, বরফ, জলীয় বাষ্প, এভাবে আমরা এখানে দেখে নেব। এবং এটি নোট পিডিএফ সংগ্রহ করলে এখান থেকে এটা বিস্তারিত জানা যাবে। এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করে ভিডিওটিকে দীর্ঘ করব না। এবারে মানুষের ব্যবহারযোগ্য জলের পরিমাণ 0.36%। সাবান জলের ভিত্তিতে জল 2 প্রকার: ক্ষর জল ও মৃদু জল। ক্ষর জল এবং মৃদু জলের বৈশিষ্ট্যগুলো আমরা এখানে দেখে নেব। ক্ষর জল সাবানের ফেনা হয় না। ক্ষর জল মূলত সমুদ্রের জল, কাপড় কাচা অসুবিধাজনক। মৃদু জল সাবানের ফেনা হয়, যেমন বৃষ্টির জল। কাপড় পরিষ্কারের উপযোগী জল হলো এই মৃদু জল। সামুদ্রিক জলে দ্রবীভূত লবণের মাত্রা: সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, সোডিয়াম সালফেট, ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এগুলো মূলত নদীর জলে থাকে। জল হলো একটি দ্রাবক। দ্রাবক হিসাবে জলের কিছু ধর্ম বা গুণাগুণ রয়েছে। জল দ্রাবক, কিন্তু কিছু জিনিস জলে দ্রবীভূত হয়, আবার কিছু
দ্রবীভূত হয় না। দ্রবীভূত হয় লবণ, অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, সালফার ডাই অক্সাইড। আর জলে অদ্রবীভূত ঘি, মাখন, চর্বি ইত্যাদি। পৃথিবীতে জল সম্পদের বন্টন, তীব্র জল সংকট রয়েছে, অর্থাৎ মাথা পিছু 1000 ঘনমিটারের কম। এই তীব্র জল সংকটযুক্ত জায়গা হিসাবে আমরা আলাস্কা, ওশিয়ানিয়া, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলিকে চিনি বা জানি। জল সংকট মাথা পিছু 1200 থেকে 1500 ঘনমিটার। জল সংকট রয়েছে ভারত, পাকিস্তানে। জল সংকট নেই, অর্থাৎ মাথা পিছু 1500 ঘনমিটারের বেশি জল পাওয়া যায় ব্রাজিল, ইউএসএ, রাশিয়া, কানাডা, চীন ইত্যাদি জায়গাতে। জীবের বসবাসের উপর ভিত্তি করে জলকে 3 ভাগে ভাগ করা যায়: উষ্ণ জল, নাতিশীতোষ্ণ জল এবং শীতল জল। উষ্ণ জল তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। এই জলস্তরে বা এখানে মাছ, উভচর, সরীসৃপ, পতঙ্গ ইত্যাদি বসবাস করতে পারে। নাতিশীতোষ্ণ জল, যার তাপমাত্রা 12.8 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। অল্প সংখ্যক মাছ, পতঙ্গ এখানে বসবাস করতে পারে। শীতল জল, তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেডের কম, মাছ, পতঙ্গ ইত্যাদি এখানে বসবাস করতে পারে। এবারে কিছু শব্দ আমরা দেখে নেব। গ্রিন বেল্ট, জলের উপরের স্তরের যতটা গভীর পর্যন্ত আলো পৌঁছায় তাকে গ্রিন বেল্ট বলে। গ্রিন বলতে সবুজ। আমরা সেই হিসাবে এখানে দেখব আলো যত দূরে পৌঁছায় তত দূরকে বা সেই স্তর পর্যন্ত অংশটিকে আমরা গ্রিন বেল্ট হিসাবে চিহ্নিত করি। এই স্তরে অক্সিজেন বেশি থাকে। ব্রাউন বেল্ট, জলের তলদেশে যেখানে সূর্যালোক পৌঁছায় না, গ্রিন। তার বিপরীত হিসাবে ব্রাউন, সূর্য পৌঁছালে গ্রিন, যদি জলের তলদেশে সূর্যালোক না পৌঁছায় তাকে ব্রাউন বেল্ট বলে। এপিলিমনিয়ন, জলের উষ্ণতর উপরী স্তর। মেটালিমনিয়ন, উষ্ণ ও ঠান্ডার মাঝামাঝি স্তর। হাইপোলিমনিয়ন, ঠান্ডা জলের স্তরকে হাইপোলিমনিয়ন বলে। ডিও, ডিজলভ অক্সিজেন, 4 থেকে 6 মিলিগ্রাম পার লিটার। ডিও কমে গেলে জল দূষিত হয়। ডিজলভ অক্সিজেন অর্থাৎ যে জলে অক্সিজেনের পরিমাণ কমে গেল। সিওডি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, পানীয় জলে সিওডির মান 8 মিলিগ্রাম পার লিটারের বেশি হওয়া উচিত নয়। বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, জল দূষণের পরিমাণ নির্ণয় করা হয় এভাবে। এই বিওডি পদ্ধতির দ্বারা মূলত জল দূষিত কি দূষিত নয় সেই বিষয়টি জানা হয়। ইউট্রিফিকেশন, ব্যাকটেরিয়া জলে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয়। জলচর মাছ প্রাণীর মৃত্যু হতে পারে। জলে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়াকে ইউট্রোফিকেশন বলে। প্রশম জলের পিএইচ এর মান 7, অম্লীয় জলের পিএইচ এর মান 7 কম, ক্ষারকীয় জলের মান 7 বেশি। বিশুদ্ধ জল একটি প্রশম তরল, অর্থাৎ বিশুদ্ধ জলে পিএইচ এর মান থাকে 7। যদি তা 7 কম হয় তখন তা অম্লযুক্ত জল, এবং যদি তার মাত্রা অর্থাৎ পিএইচ এর মাত্রা 7 বেশি হয় তখন তা ক্ষারকীয় জল। এই পিএইচ এর মান কমে গেলে সেই জল আমরা যেমন পান করতে পারি না, বেশি হয়ে গেলেও কিন্তু সেই জল আমরা পান করতে পারি না। তাজা জল বা মিঠা জল বা ফ্রেশ ওয়াটার, নদীর জল, ঝর্ণা বা হ্রদের জল, বৃষ্টির জল, কুয়োর জল, সমুদ্রের জল, এগুলোকে আমরা তাজা জল, মিঠা জল বা ফ্রেশ ওয়াটার হিসাবে দেখতে পারি। ডিস্যালিনেশন বা অলবণীকরণ, 1 ঘনমিটার জল উৎপাদনে খরচ 5000 টাকা। প্রচুর জ্বালানি প্রয়োজন। বায়ুমণ্ডল প্রাকৃতিক সম্পদের রক্ষণাগার। বায়ুমণ্ডল প্রোটিন সমৃদ্ধ খাদ্যের উৎস, যেমন চিংড়ি, কাঁকড়া, ফন ইত্যাদি। বায়ুমণ্ডল পুনর্ভব শক্তির আধার। ভূপৃষ্ঠের স্থলভাগ এবং জলভাগ পরস্পর বিপরীতে অবস্থান করে। এই তত্ত্ব থেকে এই বিষয়টি আমরা জানলাম যে ডিস্যালিনেশন বা অলবণীকরণ পদ্ধতির দ্বারা নোনা জলকে মিষ্টি করা যায়। তাহলে এত জল থাকা সত্ত্বেও কেন আমরা নোনা জলকে মিষ্টি করি না? তার কারণ হলো নোনা জলকে যদি আমরা মিষ্টি করতে যাই তার খরচ পড়ে প্রচুর, এবং এই ব্যয় সাপেক্ষজনিত কারণেই মূলত আমাদের কাছে জল প্রচুর রয়েছে কিন্তু তা নোনা জল
হওয়ার জন্য তাকে আমরা স্বাদু জলে পরিণত করি না বা করতে পারি না। এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ সকলকে।